থমথমে গোপালগঞ্জ, চলছে 22 ঘন্টার কারফিউ, আটক 14। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে আবারও মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, ফরিদপুরে নাহিদ ইসলাম। এবং গোপালগঞ্জে হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ থমথমে পরিবেশ জেলা শহরটিতে। এখন পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। গত রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। মাইকিং করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। রাতে জেলা শহর প্রায় জনশূন্য হয়ে পড়লেও সকাল থেকে জরুরি প্রয়োজনে কিছু কিছু মানুষকে বের হতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস। স্থানীয় গণপরিবহনও চলছে না। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতাও নেই। অনেকটা ঢিলেঢালা ভাবেই চলছে গোপালগঞ্জের 22 ঘন্টার কারফিউ। এদিকে কারফিউয়ের কারণে জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এনসিপি ফের গোপালগঞ্জ যাবে। প্রতিটি ঘরে গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ লিখেন, যুদ্ধের আহ্বান নিয়ে গোপালগঞ্জ যায়নি এনসিপি। পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল গতকালকের গোপালগঞ্জ সফর। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও লিখেন, 4 জনের মৃত্যুর কথা শুনেছি। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডকে এনসিপি সমর্থন করে না, প্রত্যাশাও করে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সঠিক পদক্ষেপ না নেয় এই পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে এর দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আবারও মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুরে পথসভায় এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষের যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ব্রিটিশ সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে চেষ্টা করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের বাকি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সংঘর্ষ মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। গোপালগঞ্জে হামলায় জড়িত কাউকে ছাড়া হবে না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। দর্শক, দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে যুবলীগের বিক্ষোভ। এবং পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে এবার 24 জনকে পুশ ইন করেছে বিএসএফ। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও নৈরাজ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে
বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে উদ্বেগ প্রকাশ করেন। সকালে ঝিনাইদহে জেলা যুবদলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। দুপুরে নুরুল ইসলাম ল একাডেমি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে মানিকগঞ্জ যুবদল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে নওগাঁর নওজোয়ান মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন যুবদলের নেতাকর্মীরা। রাজবাড়ীতেও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে যুবদল। টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এছাড়াও রাঙ্গামাটি, বরিশাল ও নাটোরেও যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ময়মনসিংহের পৈতৃক ভিটা ভাঙা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল ভারত সরকার। নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, ভবনটি সংরক্ষণে সহায়তা করতেও তারা প্রস্তুত। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের কোনো সম্পর্ক নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটি আসলে কর্মচারীদের জন্য তৈরি করেছিলেন স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী, যেটি 2014 সাল থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। আরও সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত নতুন দুটি যন্ত্রের মাধ্যমে বীজ বপন ও চারা রোপণের মাঠ প্রদর্শনী কার্যক্রম চলছে রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায়। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ব্রি উদ্ভাবিত ব্রি সিড সোয়ার এবং ব্রির রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে একদিকে যেমন চারা বীজতলা তৈরি করা যাচ্ছে এবং সেই সঙ্গে চারা রোপণ, এবং এই চারা রোপণের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রায় 2000 টাকা পর্যন্ত খরচ হয়, কিন্তু এই যন্ত্রের মাধ্যমে মাত্র 600 টাকায় এই যে ধান রোপণ করা যায় এবং 1.5 ঘন্টায় 1 বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব হয়। এবং কৃষকদের মধ্যেও যে উদ্ভূতকরণের কাজ চলছে, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে ব্রি যান্ত্রিক চাষাবাদ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর একেএম সাইফুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাই। তা আমরা এখানে দেশীয় প্রযুক্তিতে উন্নয়ন করার চেষ্টা করতেছি। একই কাজই করবে, কিন্তু উৎপাদন খরচ কমানো। আমাদের মূল লক্ষ্য হলো আমদানি নির্ভরতা কমানো এবং উৎপাদন খরচগুলো কমানো। আচ্ছা, এখন এই মেশিন তৈরি করতে কত খরচ হচ্ছে এবং কৃষক পর্যায়ে আপনারা কত টাকায় এই যন্ত্রটা দিতে চান? আমাদের মূল লক্ষ্য হলো যে কৃষক পর্যায়েটা আমরা 2,70,000 থেকে 3 লক্ষ দিব আমরা, যেটা আমদানি হলো 3.5 লক্ষ টাকা। কিন্তু এইটা একটা দুটো মেশিন বানালে হবে না, এটার জন্য কনসেপ্টই আলাদা, অর্থাৎ অ্যাসেম্বলি লাইন কনসেপ্ট। আমাদের 40-50 জন ছোট ছোট প্রস্তুতকারকের কাছে আমরা পার্টস নেব, সেখানে ইন্টারচেঞ্জেবিলিটি থাকতে হবে, কোয়ালিটি হবে। এবং কৃষক পর্যায়ে আমরা কথা বলে দেখেছি যে এই যে পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা দারুণভাবে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা বলছেন যে এমনিতেই যে শ্রমিক পাওয়া যায় না এবং তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়, এবং এই যন্ত্রের মাধ্যমে তারা দেখছেন যে আসলে তাদের উৎপাদন খরচ অনেক কম হচ্ছে। দেশের খবরের সময় হলো, আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। শিল্পনগরী নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন। আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। নারায়ণগঞ্জে কিন্তু ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনেই কিন্তু নতুন নতুন রোগীরা ডেঙ্গু রোগের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গেল 24 ঘন্টায় কিন্তু 10 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যেই হাসপাতালটিতে এখন দাঁড়িয়ে আছি, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালটিতে রয়েছি, সেই হাসপাতালটিতেও কিন্তু গত 24 ঘন্টায় 7 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যে বিষয়টি আমাদেরকে বারবারই বলছে, এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার তেমন কোনো বিকল্প নেই বলে
বললেই তেমন কোনো বিকল্প নেই। যেহেতু নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল এলাকা, এখানে হচ্ছে ঘিঞ্জি পরিবেশ, সেক্ষেত্রে কিন্তু বাসাবাড়ির ছাদে পর্যাপ্ত যে পানি রয়েছে সে পানি কিন্তু পরিষ্কার করতে হবে। বাড়ির যে ব্যালকনিতে রয়েছে সেই ব্যালকনিতে ফুলের টব রয়েছে, অর্থাৎ জমে থাকা যে পানিগুলো রয়েছে সেই পানি কোনোভাবেই কিন্তু রাখা যাবে না। এছাড়াও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা দেখেছি আমরা, সড়কের বিভিন্ন জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখেছি, সেই বর্জ্য কিন্তু পরিষ্কারের জন্য তারা স্থানীয়রা বলছেন। যদিও সিটি কর্পোরেশন বলছেন যে তাদের যেই ডেঙ্গু প্রতিরোধে তারা বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন, তারা কিন্তু বিশেষ টিম তারা দিয়েছেন, সেই টিমরা কিন্তু তারা কিন্তু দল বেঁধে তারা ডেঙ্গু রোগের যে প্রাদুর্ভাব রয়েছে সেটি ঠেকাতে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা মশক নিধন কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু স্থানীয়রা আসলে সিটি কর্পোরেশনের এই কার্যক্রমে খুশি হতে পারেননি। তারা বরাবরই বলছেন যে কালেভদ্রে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে ওয়ার্ডে, পৌরসভায় কিংবা ইউনিয়নে দেখা যায়, এছাড়া কিন্তু তাদের দেখা কিন্তু মিলে না, আমরা যেমনটি জানতে পেরেছি। তো আসলে এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের যে সর্বশেষ তথ্য। পঞ্চগড়ের আলাদা দুটি সীমান্ত দিয়ে এবার 24 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুলিশ জানায়, গতরাতে জেলার বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের মালিকডাঙ্গা দরিয়ার মোড় সীমান্ত দিয়ে 6 নারী, 5 শিশু ও 6 জন পুরুষ সহ মোট 17 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। প্রায় একই সময়ে সদর উপজেলার সিং রোড সীমান্ত দিয়ে 2 নারী, 3 শিশু ও 2 জন পুরুষ সহ আরও 7 জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠায় বিএসএফ। তাদেরও আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করা হয়েছে। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যের শিরোনামগুলো আরও একবার। থমথমে গোপালগঞ্জ, চলছে 22 ঘন্টার কারফিউ, আটক 14। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে আবারও মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, ফরিদপুরে নাহিদ ইসলাম। গোপালগঞ্জে হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে যুবদলের বিক্ষোভ। এবং পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে এবার 24 জনকে পুশিন করেছে বিএসএফ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।